হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। তো স্টেট সম্পর্কে তো বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকে এই চ্যানেলে। তো কয়েকদিন থেকে অনেকে কমেন্ট করছেন যে আমি কিভাবে পাস করেছি বা প্রিপারেশন কীভাবে নিয়েছিলাম সেই সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য। তো সেজন্য আজকে ভিডিওটা তৈরি করছি। তো আমি বিপিএসসি টিআরই 2.0-তে সিলেক্টেড হয়েছি সায়েন্সের টিচার হিসেবে 9-10-এ। তো চলো তোমাদের এটা দেখাই। আমাদের র্যাঙ্ক 288 র্যাঙ্ক হয়েছিল, মানে পুরো বিহারের মধ্যে। চলো তোমাদের আমাদের রেজাল্টটা দেখাই প্রথমে। তো এইটা হচ্ছে রেজাল্ট, যেটা সম্ভবত 24শে আগস্ট পাবলিশ হয়েছিল। তো চলো তোমাদের দেখাই। আমার র্যাঙ্কটা হচ্ছে 288। এই যে 288, এই যে হাসিবুল ইসলাম 288 মেল। তো এটা হচ্ছে ওদের র্যাঙ্কের লিস্ট এটা, এবং এখানে কাট অফ দেওয়া আছে। তো চলো কাট অফটা দেখে নিই। একদম নিচে রেজাল্টের নিচে ওদের কাট অফ দেওয়া থাকে। তো এই হচ্ছে কাট অফ। এটা আনরিজার্ভের ক্ষেত্রে এসেছিল 71, আর পার্ট 3 এবং কাট অফ ডেট অফ বার্থ। আচ্ছা, তো এই সম্পর্কে তো আমি আলাদা একটা ভিডিও করব, কারণ এটা বোঝা অনেক জরুরি এটা, ঠিক আছে? যে এই যে পার্ট 3 রেজাল্ট আলাদাভাবে দিচ্ছে, টোটাল কাট অফ আলাদাভাবে, মানে এরকম ব্যাপার যে কাট অফ ক্লিয়ার হলেও যদি পার্ট 3 রেজাল্ট ক্লিয়ার না হোক, মানে 44 এখানে না হয়, মানে এখানে আমার 44, এখানে আমার হয়েছিল 53 হয়েছিল। টোটাল সম্ভবত আমার 79 সম্ভবত হয়েছিল। আর ডেট অফ বার্থ তো এর চেয়ে আমার 97, কিন্তু একটু আগে। তো যাই হোক, এই সম্পর্কে আমি একদম বিস্তারিত একটা ভিডিও তৈরি করব, যাতে সবার সমস্যা দূর হয়, কারণ এটা খুবই জানা জরুরি এটা, ঠিক আছে? কারণ এরকম হতে পারে যে কাট অফ ক্লিয়ার হচ্ছে, তারপরেও কিন্তু চাকরি হচ্ছে, এরকমও হবে, ঠিক আছে? তো এই সম্পর্কে আমি বিস্তারিত বলবো তোমাদের। তো এই হচ্ছে কাট অফ, দেখতে পারো তোমরা এখানে। এটা হচ্ছে মেল কাট অফ 71, সায়েন্সের ক্ষেত্রে বলছে এটা। তো অনেকে জানতে চাইছেন কাট অফ নিয়ে একটা ভিডিও করার জন্য, তো আমি চেষ্টা করব পরবর্তীতে কাট অফ নিয়ে একটা ভিডিও করার জন্য। তো এখানে যাই হোক, পাখিটা তো খুব জ্বালাচ্ছে। আমি হঠাৎ করে বাড়ি এসেছি, বাড়ি থেকে ভিডিও করছি, তো এই জন্য যাই হোক সাউন্ড, বাইরের সাউন্ড আসছে, তো এগুলো ইগনোর করেন। তো আনরিজার্ভ ফিমেলদের ক্ষেত্রেও 71, ইডাব্লিউএস 65, ইডাব্লিউএস ফিমেল 65, এসসি 49, এসসি ফিমেল 49, এসটি 43, এসটি ফিমেল 43, ইবিসি 63, ইবিসি ফিমেল 63। তো এগুলো আমাদের জানা দরকার নেই, এগুলো বিহার রাজ্যের যেগুলো ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই আনরিজার্ভটাই প্রযোজ্য, ঠিক আছে? তো এই ছিল কাট অফ। তো চলো আমি কিছু তোমাদের অভিজ্ঞতা শেয়ার করি। তো এসএট পরীক্ষা অনেকের হয়ে গেছে এবং অনেকের বাকি আছে। 29 তারিখের মধ্যে পেপার অন তো হয়ে যাবে। তো তারপরে আমি বলবো যে স্টেট কমপ্লিট করার পরে মানে কিভাবে প্রিপারেশন নেবে, তো সেগুলো আলাদাভাবে ভিডিওতে জানাবো। তো আমি আমার কথা বলি। তো আমরা পরীক্ষা, সম্ভবত আমাদের পরীক্ষা হয়েছিল, ফর্ম ফিল আপ হয়েছিল আগস্টের 24 তারিখ, এবং পরীক্ষা শুরু হয়েছিল সেপ্টেম্বরের 4 তারিখ থেকে। কিন্তু আমার পরীক্ষাটা ছিল সেপ্টেম্বরের 9 তারিখ। মানে খুবই কম টাইম পেয়েছিলাম আমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য। সম্ভবত ঘোষণাই হয়েছিল মানে আগস্টের মাঝামাঝি, ওই মোটামুটি সম্ভবত 10 দিন ফর্ম ফিল আপ হয়েছিল তখন। হ্যাঁ, মোটামুটি 12 কি 13 তারিখ বা এরকম পরে আমরা জানতে পারি যে স্টেট পরীক্ষা হবে। তো তারপরে যাই হোক ফর্ম ফিল আপ শুরু হয় সম্ভবত 15 কি 17 তারিখ থেকে। তো তখন ডোমিসাইল সার্টিফিকেট লাগতো ফর্ম ফিল আপ করার জন্য। তো এই জন্য ডোমিসাইল সার্টিফিকেট তো মানে অনলাইন করার পরে পেতে অনেক দেরি হয়ে গেছিলো। সেই জন্য ফর্ম ফিল আপ অনেক দেরি হয়ে গেছিলো। আমি প্রায় লাস্টের দিকে ফর্ম ফিল আপ করেছিলাম, এবং ফর্ম ফিল আপ হচ্ছিলো না, অনেক মানে সমস্যা হচ্ছিলো ফর্ম ফিল আপ করতে। তো যাই হোক লাস্ট পর্যন্ত আমি তখন ওই টিআরই 1-এর পরীক্ষা দিতে যাচ্ছিলাম, ওই প্রাইমারির জন্য। প্রাইমারি সিটেট পাস করা আছে আমার, তো প্রাইমারি পরীক্ষা দিতে যাচ্ছিলাম। পরীক্ষা দিতে যেতে যেতে ট্রেনে ফর্ম ফিল আপ করেছিলাম। যাই হোক এক সময় হয়ে গেছিলো। তো ফর্ম ফিল আপ করার পরে পরীক্ষার জন্য তো টাইম পাইনি বেশি, খুবই কম। সম্ভবত ফর্ম ফিল আপ থেকে মোটামুটি পরীক্ষার দিনের টাইম হচ্ছে ওই মোটামুটি 12 কি 13 দিন হচ্ছে। তো এর মধ্যেই মোটামুটি পড়েছিলাম। বিশেষ করে আমাদের যেহেতু সায়েন্স ছিল, সায়েন্সের বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি তিনটেই পড়তে হবে। তো বায়োলজি তো আমার মোটামুটি পড়া ছিল, ওই জন্য বায়োলজি নিয়ে অত সমস্যা হয়নি। তো ফিজিক্স কেমিস্ট্রি তো আমরা সেভাবে পড়ি না, কারণ আমাদের রাজ্য তো, যে আমাদের রাজ্যে দেশ এসেছিল সেখানে কিন্তু আমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি পড়ার দরকার হয় না।
কিন্তু ওখানে একটু আলাদা, এনসিইআরটি ওরা ফলো করে এবং এনসিইআরটির যে সাবজেক্ট কম্বিনেশন 10 পর্যন্ত কিন্তু ওদের সায়েন্স টোটাল, মানে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বা রসায়ন সব একসঙ্গেই একটা সাবজেক্টে থাকে এবং একটা টিচারকেই পড়াতে হয় 10 পর্যন্ত। তো সেজন্য ওদের সাবজেক্ট কম্বিনেশন এরকম। তো যাই হোক, আমার ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য কিছু নোট করা ছিল আগে, যে WBCS পড়ার জন্য নোট কিছু করেছিলাম, তো সেইগুলো অনেক কাজে লেগেছে। তারপরে এনসিইআরটির যে বইগুলো আছে সেই বইয়ের আমি কী করেছিলাম, যে ইউটিউব থেকে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখেছিলাম, অনেকগুলো ভিডিও দেখেছি, মানে আমি ভিডিও প্রচুর দেখেছি। সেই সঙ্গে অনেক স্যার ছিল যারা ক্লাস করাতো, তাদের লাইভ ক্লাসও করেছি আমি কিছু, সেখানে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করেছি এবং যেগুলো হতো না সেগুলো পরের দিন দেখে নিতাম। ক্লাসগুলো করেছি। একটা স্যার, অমিত স্যার সম্ভবত নাম, ওই স্যারের মোটামুটি আমি সব ক্লাসগুলো করেছি। হ্যাঁ, তো MCQ চ্যাপ্টার যদি করাতেন অনেকগুলো লাভ হতো, প্র্যাকটিস হয়ে যেত। সেই সঙ্গে টেক্সট বুকের একটা টেক্সট বুক কিনেছিলাম, একটা কোর্স কিনেছিলাম 300 বা এরকম কিছু দিয়ে। তো যাই হোক, ওখানে অনেক প্র্যাকটিস করতে পেরেছি, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে ওখানে, ওটাও ভালো প্র্যাকটিসের জন্য। এবং কী করেছিলাম, যে আমি যখন প্র্যাকটিস করতাম MCQ, তখন কিন্তু সলিউশন যখন দেখতাম তখন স্ক্রিনশট করে রাখতাম। তো স্ক্রিনশট করে রাখলে কী সুবিধা হবে, যে লাস্ট 1 দিন 2 দিন যখন হয়তো ট্রেনে যাবে বা ওখানে গিয়ে বসে আছে এরকম, তো আমি প্রচুর স্ক্রিনশট করতাম। এটা আমি একবার শিখেছিলাম একজনের কাছ থেকে। তো প্রচুর স্ক্রিনশট করে মোটামুটি তখন পরীক্ষার 1-2 দিন আগে দেখা হতো, তখন ট্রেনে যেতাম, তখন হয়তো বসে বসে দেখতাম। ওটা খুব ভালো, একটা রিভিশনের জন্য খুব ভালো। হ্যাঁ, কারণ লাস্টে যেহেতু টাইম, বই পড়া তো সম্ভাবনা সবসময়, তো যাই হোক লাস্টের দিকে কী করতাম, যে যতগুলো স্ক্রিনশট একবার করে দেখে নেওয়ার চেষ্টা করতাম। তো প্রচুর আমি তো স্ক্রিনশট প্রায় আমার মোবাইলে আমি ডিলিট করলাম কিছুদিন আগে, সম্ভবত 29,000 স্ক্রিনশট হয়ে গেছিলো। মানে সেটা একদম সিটেট থেকে শুরু করে এই পর্যন্ত ছিল। তো যাই হোক, গ্যালারি লোড হয়ে গেছিলো, এই জন্য আমি যাই হোক ডিলিট করেছি। প্রায় আমি দেখছিলাম যে 29,000 সামথিং ছিল, ডিলিট করলাম সেদিন। তো এই হচ্ছে ব্যাপার। তো এনসিইআরটির আমি কী করেছি, কারণ এরা ওই কোশ্চেন এসসিইআরটি থেকে কোশ্চেন দেয়, মানে বিহারের যে এসসিইআরটি, ওদের যে স্টেট লেভেল যে কাউন্সিলটা আছে, সেটা এনসিইআরটি একদম একদম হুবহু ফলো করে। এবং ওদের যে বইগুলো আছে, বিহারের যে বই, 2 ধরনের বই পাওয়া যায়। একটা হচ্ছে এসসিইআরটি নিজে একটা বই পাবলিশ করে, যেটা এনসিইআরটির একদম হুবহু একদম কপি, জাস্ট কপি করে দেয় ওরা। এনসিইআরটিকেই জাস্ট এসসিইআরটির নাম দিয়ে ছাপিয়ে দেয়। যাই হোক, ওটা একটা খুব ভালো জিনিস যে ওখানে এনসিইআরটি বই পড়ায়। কারণ পরবর্তীকালে তখন চাকরির পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিতে হয়, তখন কিন্তু মানে শিক্ষার্থীরা অনেকটা হেল্প হয়, যে তাদেরকে আর পুনরায় আবার এনসিইআরটি পড়তে হয় না। এটা কিন্তু একটা খুব ভালো, এটা আমাদের রাজ্যে চালু হলে খুবই ভালো হয়, যে আমাদেরকে আলাদা আমাদের যে রাজ্যের যে বইগুলো আছে সেগুলো পড়ার পরে আবার চাকরি পরীক্ষার জন্য আলাদাভাবে এনসিইআরটি ফলো করতে হয়, এনসিইআরটি পড়তে হয়। তো বিহারে এটা খুব ভালো জিনিস যে ওরা প্রথম থেকে এনসিইআরটি পড়ায়, যেটা পরবর্তীকালে যে চাকরির ক্ষেত্রে বিশাল সুবিধা হয় ওদের। এই জন্য এত IAS IPS যেগুলো হয় না, ওদের কিন্তু চাকরি পরীক্ষা বিশাল সুবিধা ওদের পড়াশোনা, কারণ ওরা ছোটো থেকে এনসিইআরটি বই পড়ছে। মানে আমাদের কী হয়, যে আমরা গ্রাজুয়েশন করলাম, তারপরে চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আবার এনসিইআরটি পড়তে হয়, কিন্তু ওরা ছোটো থেকে এনসিইআরটি পড়ছে। তো এটা একটা খুব ভালো দিক, খুবই হেল্প হয় এখানে। যাই হোক, আমি এনসিইআরটির অনেক ক্লাস করেছি। এনসিইআরটি চ্যাপ্টার বই পড়া তো মুশকিল সবসময়। তো যাই হোক, বই যদি কেউ পড়তে চায়, বই অ্যাভেলেবেল আছে, অ্যাপসে বই পেয়ে যাবে। বিহার বুকস নামে একটা অ্যাপস আছে, সেখান থেকে বই পেয়ে যাবে, বা এনসিইআরটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে বই ডাউনলোড করে পড়তে পারো। তো অনেক চ্যাপ্টারও ক্লাস করেছি, প্লাস বইও পড়েছি অনেক চ্যাপ্টার। সব চ্যাপ্টার তো পড়া সম্ভব না, যেগুলো মেন কিছু জিনিস সেগুলো দেখেছি, আর আমার খাতায় কিছু নোট ছিল সেগুলো পড়তাম। তো আর MCQ প্রচুর MCQ প্র্যাকটিস করেছি, প্রচুর, মানে প্রায় এর জন্যই প্রায় মোটামুটি 10,000 হয়ে যাবে MCQ। মানে হয়তো এরকম হয়েছে যে একটা জিনিস বারবার এরকম হয়ে গেছে, তো এরকম সব মিলে প্রায় 10,000-এর কাছাকাছি মোটামুটি কোশ্চেন MCQ প্র্যাকটিস করা হয়ে গেছিলো। তো ওখানে যে টেক্সট বুক কিনেছিলাম, ওখানে কিন্তু প্রচুর হেল্প হয়েছে। ওখানে একদম চ্যাপ্টার ওয়াইজ অনেক কিছু দেওয়া থাকে, এবং আমি প্রায় মোটামুটি 10টা মক টেস্ট দিয়েছিলাম। সেখানে প্রায় মোটামুটি আমার স্কোর, এই ফাইনাল যে স্কোর হয়েছে ওরকম কাছাকাছি থাকতো। কোনোটায় 85 হতো, কোনোটায় 86, কোনোটায় 90, কোনোটায় 65, এরকম মোটামুটি অ্যাভারেজ প্রায় 70 থেকে 80-র কাছাকাছি থাকতো। তো আমাদের কাট অফও ওরকম। যাই হোক, আমি তো ভাবছিলাম যে কাট অফ বেশি হবে, কারণ আমাদের যে কোশ্চেন ছিল সেখানে কিন্তু বায়োলজি এবং ফিজিক্সটা সহজ হয়েছিল, আর কেমিস্ট্রি কোশ্চেনটা একদম ভীষণ হার্ড লেভেলে দিয়ে দিয়েছিল। তো ওই জন্য অনেকের সমস্যা হয়েছে, যেহেতু এই সায়েন্সে তারা পরীক্ষা দেবে ম্যাক্সিমাম বায়োলজির। তো আমাদের ক্ষেত্রে কেমিস্ট্রি তো ওভাবে পারা মুশকিল, আর একদম সব পিজি লেভেলে কোশ্চেন দিয়েছে, এত হার্ড। যাই হোক, তো তারপরেও
বায়োলজি এবং ফিজিক্সটা অনেকটা কভার করিয়েছে, এবং ফিজিক্স তো একদম অনেক আমি কমন পেয়েছিলাম। আমি যেগুলো পড়েছিলাম খাতা থেকে প্র্যাকটিস করেছিলাম, ম্যাক্সিমাম ওগুলো এসেছিলো পরীক্ষায় এবং খুব ভালো হয়েছে ওখানে। আর তারপরে তো বায়োলজিতে মোটামুটি আমার নিজের সাবজেক্ট যেহেতু, তো ওটা একটু পারি। তো এইভাবে যাই হোক হয়ে গেছে। আর আর্ট অফ টিচিং প্রথমে স্টেটের জন্য তো আর্ট অফ টিচিং পড়েছিলাম, ওটা তো আর পরবর্তীকালে যেহেতু কোনো কাজে লাগেনি, তো আগের বার তো মানে আর্ট অফ স্টেটের জন্য কিন্তু আলাদাভাবে প্রিপারেশন নিতে হয়েছিল না আমাকে, কারণ আর্ট অফ টিচিংটা আমার পড়া ছিল আগে। ওই যে সিটেট পাস করেছিলাম তখন কিন্তু মানে আর্ট অফ টিচিংটা খুব ভালোভাবে পড়া ছিল আমার, কারণ ওখানে সিটেটে আমি সাইকোলজিতে মানে সিডিপিতে 29 পেয়েছিলাম 30-এর মধ্যে, খুব ভালো হয়েছিল ওর পরীক্ষাটা ওটা। তো যাই হোক ওই জন্য আলাদাভাবে স্টেটের জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার দরকার হয়নি, শুধু এইগুলো পড়তাম সাবজেক্ট। ওই যে ফিজিক্স কেমিস্ট্রিটা একটু দেখতাম বেশি করে। তো যাই হোক তারপরে স্টেট পরীক্ষা হয়ে গেল, স্টেট পরীক্ষা পাস করলাম। আমি পরীক্ষা হলে বুঝতে পারলাম যে পাস করবো, কারণ আমি ওখানেই একদম প্রায় মানে পরীক্ষা তো যেহেতু 2.5 ঘন্টা টাইম, তো 1.5 ঘন্টায় পরীক্ষা হয়ে গেছে। তো তারপর আমি একদম চেক করলাম যে কটা ঠিক হচ্ছে দেখি। তো আমি একদম যেগুলো 100% সঠিক সেই রকম আমি দেখলাম যে 84টা আমার মনে হলো যে 84টা ঠিক হচ্ছে, মানে যেগুলো 100% সঠিক যে হ্যাঁ ঠিক হবেই। তো এরকম দেখলাম যে 84টা ঠিক হচ্ছে। তো তখন আমি নিশ্চিত হলাম যে হ্যাঁ পাস করে যাব। তো তারপর যাই হোক বাড়িতে আসলাম, তারপরে রেজাল্ট বেরোলো কিছুদিন পরে। রেজাল্টে দেখলাম যে 112 হচ্ছে আমার, 112.25। তো যাই হোক মোটামুটি ভালো স্কোর বলা যায় একটা। তো তারপরে বিপিএসসি পরীক্ষার নোটিফিকেশান দিল, কারণ বিপিএসসি নোটিফিকেশান দিবে বলে স্ট্রিট নিয়েছিল, যেহেতু আগে থেকে ঠিক করা ছিল এটা। তো বিপিএসসি নোটিফিকেশান দিল, তো নোটিফিকেশানে তারপরে সিট দেখলাম মোটামুটি আমাদের সাবজেক্টে প্রায় 3000 মোটামুটি সিট, ভালোই সিট বলা যায়। তো যেহেতু এখানে সিট ভালো বলতে পুরো বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ইউপি, রাজস্থান, পাঞ্জাব, কেরল থেকে, কাশ্মীর থেকেও এসছে লেভেল এরকম আছে। তো অনেক রাজ্য থেকে যেহেতু আসছে, ওই জন্য কম্পিটিশানটা অনেক বেড়ে গেছে। তো তারপর আমাদের জেনারেল সিট ছিল হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে 1008টি সিট ছিল, যেটা জেনারেলের জন্য, এবং আমাদেরকে 1008-এর মধ্যে ঢুকতে হবে, তবেই আমাদের মানে চাকরি হতে পারে। তো তারপরেও ভয়ে ছিলাম যে আমাদের বাংলা মিডিয়াম, তারপরে যাই হোক এসব নিয়ে ব্যাপার ভয় ছিল একটা। তো যাই হোক পরীক্ষা প্রিপারেশান নিলাম সেম একইভাবে। এনসিআরটি তখন তো প্রথমে তো এনসিআরটি দেখা মানে টাইম পাইনি, পরে কিন্তু এনসিআরটি আমি প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার 9 এবং 10 এই দুটো ক্লাসের যে চ্যাপ্টারগুলো আছে এনসিআরটি, সেগুলো আমি প্রত্যেকটারই ক্লাস করেছি। সেই সঙ্গে কিছু নোটসও বানিয়েছিলাম নিজে নিজে, যেগুলো মোটামুটি মনে হয়েছিল যে না এগুলো লেখা দরকার, সেরকম লিখেছিলাম কিছু। তো ওইগুলোই মোটামুটি বারবার পড়েছিলাম। হ্যাঁ, মানে আমার যে খাতাটা একটা তৈরি করেছিলাম নোট সায়েন্সের জন্য, সেটাই বারবার পড়েছিলাম, সেখানে অনেক হেল্প হয়েছে আমার। তো আমি তো মানে কোশ্চেন দেখেছি, অনেক কোশ্চেন একদম হুবহু কোশ্চেন কমন পেয়ে গেছি অনেক। তো যাই হোক মেন যে পরীক্ষা বিপিএসসি পরীক্ষাটা হয়েছিল সম্ভবত ডিসেম্বরের, আমার পরীক্ষাটা ছিল ডিসেম্বরের 8 তারিখ। ডিসেম্বরের 8 তারিখে সমস্ত পরীক্ষা ছিল। তো যাই হোক ওখানে গিয়েছিলাম, সেই পরীক্ষা আমাদেরও তখন বিশাল সমস্যা হয়েছিল যে পরীক্ষা দিতে গিয়ে এই প্রথম দেখছিলাম যে পরীক্ষার টাইম পরীক্ষার দিন চেঞ্জ করা হচ্ছে। মানে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 12টা থেকে 2:30 পর্যন্ত। তো যাই হোক সেদিন তার আগের দিন সাইক্লোন হয়েছিল ওই সাউথের দিকে, তো ওই দিক থেকে ট্রেনগুলো অনেক ট্রেন লেট করেছিল, তো এই জন্য যাই হোক পরীক্ষার টাইম চেঞ্জ করে দিয়েছিল। তো এটা অবশ্য ভালো দিক যে যারা মানে পরীক্ষার্থীদের কথা ভেবে এটা করেছে। তো যাই হোক ওখানে কিন্তু আমরা যখন মানে যেখানে গিয়েছিলাম পরীক্ষা সেন্টার, ওখানে খাওয়ার ভীষণ সমস্যা, মানে খেতে পাইনি এরকম ব্যাপার। যে যাই হোক পরীক্ষা দিতে গেছিলাম, তো ওখানে মানে দোকান ছিল সেরকম একদম মানে গ্রামের দিকে স্কুল, তো সেরকম কোনো খাওয়ার জিনিসপত্র ছিল না। তো যাই হোক সে পরীক্ষা দিলাম। পরীক্ষা দিতে গিয়ে তো প্রথমে একটু ভুল হয়ে গেছিলো, মানে ওএমআরে একটু ভুল হয়ে গেছিলো যে কোশ্চেন মানে হয়তো 30 নম্বর থেকে আমি শুরু করছি, আর গোল শুরু করেছি 31 নম্বর থেকে। তো যাই হোক ওখানে প্রথমেই তো আমি তো তখন পরে মিলাতে গেলাম, তো ভীষণ মানে একদম ভয় ধরে গেল, প্রথম কোশ্চেনই ভুল। হ্যাঁ, তো যাই হোক কোশ্চেনটা পারবো না, সঠিক পারবো আমি, কিন্তু ওটা অপশানে ভুল করে ফেলেছি। তো যাই হোক পরে দেখলাম যেন একটাতেই গণ্ডগোল হয়েছে, তারপরে ঠিক হয়েছে। তো যাই হোক পরীক্ষা দিলাম, তো তখন তো বিশাল ভয় ছিল যে হবে কি হবে না, কারণ পরীক্ষা দিয়ে আস্তে আস্তে আমি মোটামুটি বর্ধমানে তখন দেখছি তো অ্যান্সার কি দিয়ে দিয়েছে, মানে যেদিন পরীক্ষা হয় সেদিনই অ্যান্সার কি দিয়ে দেয়, খুবই ভালো অবশ্য একটা ভালো দিক। তো আমি যাই হোক ওই ট্রেনে বসে বসে মেলাচ্ছিলাম, তো মোটামুটি আমি দেখলাম যে আমার প্রায় 78 হচ্ছে, 78 79 এরকমই হচ্ছিলো। তো যাই হোক দুটো পরে দেখলাম যে অ্যান্সারই তখন দিল, তো দুটো কোশ্চেন ভুল, মানে আমার সঠিক উত্তর কিন্তু অ্যান্সার ভুল দিয়েছে। তো আমি পরে আবার ওটা অ্যাপ্লিকেশন করেছিলাম, তো তখন ফ্রি ছিল অবশ্য, টাকা নেয়নি। তো অ্যাপ্লিকেশন করেছিলাম দুটো। তো এনসিআরটির কিছু ছিল, যাই হোক এনসিআরটির ওগুলো
ছবি স্ক্রিনশট করে দিয়েছিলাম ওখানে, কারণ ক্রোমোজোম নিয়ে একটা দিয়েছিল, যেটা আমি শিওর ছিলাম যেটা ওটা ভুল দিয়েছে ওরা। তো দুটো কোশ্চেন এরকম ছিল যে আরেকটা ওই প্ল্যান্ট হরমোন সম্পর্কে দিয়েছিল। তো যাই হোক দুটো আমি অ্যাপ্লিকেশন করেছিলাম দুটো, তো ওরা দুটোতেই নাম্বার বেড়েছে আমার। যাই হোক দিয়ে খুব ভালো একটা, যাই হোক তো রেজাল্টের দিন দেখলাম যে রেজাল্টের দিন তো বিশাল নার্ভাস ছিলাম যে হবে কি হবে না হবে, মানে বিশাল চিন্তায় ছিলাম। তো তখন এই দিক থেকে তো পরীক্ষা দেওয়া তো কেউ যেতেও না, মানে তখন খোঁজও বেশি পেয়েছিল না অনেকে, এবং খুবই কম সময়ের জন্য তো বিশাল সমস্যা হয়েছিল, ফর্ম ফিল আপ করতে পারেনি অনেকে, বা অনেকে হয়তো যেতেও যায়নি প্রথমে, কেউ বিশ্বাস করেনি হয়তো সেভাবে। তো যাই হোক একটা বিশাল নার্ভাস ছিল যে কী হবে না হবে। তো যাই হোক রেজাল্ট বেরোলো, রেজাল্টের দিন দেখলাম যে প্রথমে তো খুঁজে পাচ্ছিলাম না আমি। তো যাই হোক ওদের কাট অফ দেওয়া থাকে নিচে, কারণ এর আগে মানে আগের দিনও রেজাল্ট বেরিয়েছে অন্য সাবজেক্টে, তখন দেখলাম যে না কাট অফ দেওয়া থাকে নিচে। তো আমি তো বারবার দেখছিলাম, দেখতে দেখতে যাই হোক প্রায় 12টার দিকে আমি দেখলাম, মানে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখছি তো আবার মানে যাই হোক মাথাতে আছে যে রেজাল্ট হবে আজকে, বুঝতে পারছিলাম, কারণ আগের দিন সম্ভবত আমাদের রেজাল্ট হয়েছে সম্ভবত 24 তারিখ, 24শে ডিসেম্বর, 8 তারিখে পরীক্ষা, 24 তারিখে রেজাল্ট। তো যাই হোক 23 তারিখে অ্যান্সারকে দিয়ে দিয়েছে, তার 24 তারিখে রেজাল্ট আসবে, যাই হোক বুঝতে পারছিলাম যে রেজাল্ট হবে। তো যাই ঘুমিয়ে গেছিলাম আমি, তো তারপরে যাক 12টার সময় ঘুম ভাঙলো, তো তখন মোবাইল দেখলাম যে না হ্যাঁ রেজাল্ট দিয়ে দিয়েছে। তো আমি রেজাল্ট ওপেন করেই তখন তো মানে শরীর একদম কী বলবো, সেই ভীষণ একটা সিচুয়েশন। তো যাই হোক আমি দেখলাম খুঁজে নাম পাচ্ছি, মানে রেজাল্ট রোল নাম্বার দেখলাম যে না হচ্ছে না, খুঁজে পেলাম না, কারণ আমার মোবাইল একটু সমস্যা হয় যে ওই পিডিএফ থেকে নাম খোঁজা সবসময় আসে না। তো যাই হোক তখন আমার খেয়াল নাই, আমি তো ভাবছি তাহলে হয়নি মনে হয়, যে ওদের একদম কাট অফ দেখলাম নিচে। তো তোমাদের দেখালাম যে এদের কাট অফটা কিন্তু নিচের দিকে থাকে। তো সেই কাট অফটা আমি দেখলাম যে কাট অফটা 71, তখন একটু সাহস হলো না তাহলে হবে, কারণ আমার তো মোটামুটি বিশ্বাস যে 70, আমার তো 76, 77, 78 এরকম হচ্ছে নাম্বার। তারপর ওই 2 নাম্বার পরে ফাইনাল অ্যান্সার কি দেখলাম যে দুটো অ্যাপ্লিকেশন করেছিলাম সে দুটো সঠিক উত্তর দিয়েছে। তো যাই হোক খুবই খুশি হলাম ব্যাপার। তো দিয়ে নাম খুঁজলাম, মানে প্রথম দিয়ে খুঁজতে লাগলাম, দিয়ে নাম ধরে দেখলাম, যে দেখতে 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 না হ্যাঁ 288-তে দেখলাম যে আমার নামটা আছে। যাই হোক খুবই খুশি হলাম, আল্লাহর শুকরিয়া করলাম অনেক। তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার। তারপরে ভেরিফিকেশান গেলাম, ভেরিফিকেশানে আমরা গিয়েছিলাম ডিসেম্বরের 1 তারিখ, ডিসেম্বরের 31 তারিখে ভেরিফিকেশানের ডেট ছিল আমাদের। তো সেদিন গিয়েছিলাম, সেদিন ভেরিফিকেশান হলো, সেদিনই ভেরিফিকেশান হয়ে ওরিয়েন্টেশনে পাঠায় ওরা, মোটামুটি 15 দিনের ওরিয়েন্টেশন। ওরা মানে রেজাল্টের দিন ওরা বলে দেয় যে যারা রেজাল্ট হয়েছে ভেরিফিকেশানে আসতে হবে, এবং 14 দিনের মানে জিনিসপত্র নিয়ে আসা যায় না, মানে ওখানে থাকার জন্য যে ট্রেনিং দেবে, ট্রেনিংয়ে থাকতে হবে ওদের। এবং সেটা হচ্ছে 2 রকম ট্রেনিং হয়। একটা হচ্ছে ওরিয়েন্টেশন, যেটা স্কুলে ট্রেনে, আমাদের যেমন বিএডের যে টিচিং ট্রেনিংটা হয়, তো ওই টাইপের এটা, যে স্কুলে গিয়ে পড়াতে হবে, স্কুলের যে ব্যবস্থাগুলো সম্পর্কে জানতে হবে। এটা মানে 14 দিন বলে, কিন্তু আমাদের সময় প্রায় 1 মাস হয়ে গেছিলো। এরপরে এদের ওই সঙ্গেই আর একটা ট্রেনিং হয়, সেটা হচ্ছে এসসিআরটি ট্রেনিং হোক বা ওদের বাইট আছে, মানে ওই যে টিচিং, মানে ওই ট্রেনিংয়ের সেন্টার আছে অনেকগুলো, তো সেখানে ওরা পাঠায়। তো সবাইকে পাঠাতে হবে, কারণ ওখানে সিট লিমিটেড, হয়তো একটা জেলায় হয়তো 300 বা 400 সিট আছে যে ট্রেনিং করানোর জন্য। তো 300-400 প্রথমের দিকে যাদের কাউন্সেলিং হয় তারা ওই ট্রেনিংয়ে চলে যায় সরাসরি। হ্যাঁ, তো আমাদের ট্রেনিং আমরা যেহেতু পরে হয়েছিল, আমাদের কাউন্সেলিং পরে হয়েছিল, তো ওই জন্য কাউন্সেলিংয়ের পর আমাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছিল। তো স্কুলে প্রায় মোটামুটি আমরা 1 মাস, ওই 1 মাস যা মানে ভীষণ কষ্ট হয়েছে, কারণ খাওয়া দাওয়ার ভীষণ সমস্যা হতো। তখন স্কুল ওদের শীতের টাইম, এবং স্কুলের টাইম ছিল 9টা থেকে 5টা, তো আমাদেরকে 8টার সময় ঘর থেকে বেরোতে হতো। তো তখন হোটেল পাওয়া যেত না খাবার, আমরা ওই মোটামুটি ওই 1-2টো রুটি খেয়ে নিতাম, রুটি খেয়ে চলে যেতাম ওখানে। যাই হোক তো ওই 1 মাস ভীষণ কষ্ট হয়েছে, তো ওইভাবে চলতে হবে। যাই হোক তারপরে আমাদের হলো অ্যাপয়েন্টমেন্ট দিল, ওই অ্যাপয়েন্টমেন্ট ওখানেই দেয়, মানে ডিস্ট্রিক্ট অ্যাপয়েন্টমেন্ট দেয় ওরা একটা, ওই মানে প্যান্ডেল করে, ওই একটা রাজেন্দ্র স্টেডিয়াম আছে, তো রাজেন্দ্র স্টেডিয়ামে প্যান্ডেল করে অ্যাপয়েন্টমেন্ট, প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। তারপরে আবার আমাদেরকে ট্রেনিংয়ে পাঠিয়ে দিয়েছিল। ট্রেনিংয়ে আমরা পাটনায় গিয়েছিলাম, ওখানে 14 দিন ইন্ডাকশন ট্রেনিং ছিল। তো 14 দিন ইন্ডাকশন ট্রেনিংয়ের পরে আবার এসে জয়েন করলাম স্কুলে। তারপর আমার মানে পার্মানেন্ট দিল, আমাদের পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা জয়েন করলাম। স্কুলে জয়েন করার পরে মোটামুটি 1-1.5 মাস পরে আরও একদিন আবার ট্রেনিংয়ের লিস্ট আসলো আমাদের, যে 6 দিনের ট্রেনিং হবে, যেটা সাবজেক্ট ওয়াইজ ট্রেনিং। 6 দিনের ট্রেনিং আবার হলো। তো যাই হোক এখন আবার স্কুল শুরু হয়ে গেছে আমাদের, স্কুলে এখন কন্টিনিউ করছি। এবং এখানে প্রতি বছর 2বার ট্রেনিং হবে, 6 দিন করে 2বার ট্রেনিং হবে প্রত্যেকটা সাবজেক্টের। এবং সায়েন্সদের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ক্ষেত্রে, আমাদেরকে পাটনাতেই যেতে হবে ট্রেনিং করতে। তো হচ্ছে ব্যাপার, ওখানে একটা খুব ভালো অভিজ্ঞতা, অবশ্য অনেক কিছু শেখা যায়, অনেক ভালো ভালো টিচার আছে, যারা অনেক লেকচারার আছে, একদম হাই কোয়ালিফাইড, এবং এনসিআরটি থেকে লোক আসে। তো খুব ভালো একটা অভিজ্ঞতা হয় ওখানে গিয়ে।
তো যাই হোক, এই হচ্ছে ভিডিও আমাদের স্টেট বা বিপিএসসি সম্পর্কে। তো যাই হোক, আমি ডিটেলস আলোচনা করলাম। তো এরপরেও যদি কারো কোনো বিপিএসসি সম্পর্কে কারো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো, এবং আমাদের চ্যানেল আছে সেখানে তোমরা কমেন্ট চ্যানেলে যুক্ত হয়ে সেখানে কমেন্ট করতে পারো। তো আশা করছি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করতে পারো, বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। ধন্যবাদ।